করি যে কোনো ধরনের রিপ্লাই না দেওয়া লিগাল নোটিসে, এটা হচ্ছে নিজের দায় থেকে নিজেকে এড়িয়ে চুপ করে রাখা, যে আমি কোনো দায় নিতে রাজি নই, এই বিষয়ে আমি কোনো ধরনের জনগণের কাছে জবাবদিহি করবো না। তো আমরা এগুলোর এই আপনাদের সংবাদ মাধ্যমে বলতে চাচ্ছি যে আমাদের এই লিগাল নোটিসে দ্রুত জবাব দেন। আপনারা যেভাবেই হোক এই ব্রডব্যান্ডগুলো ইয়াগুলো সরকারের নির্দেশে হোক, যে কারণেই হোক, তারা বন্ধ রেখেছে এবং আমাদের সেবা দিতে পারেনি, অথচ পূর্ণ মাসের বিল আমাদের প্রত্যেকের কাছ থেকে আদায় করা হচ্ছে এবং হয়েছে ইতিমধ্যে। সেগুলো সেই আমাদের টাকাগুলো ফেরত দেওয়ার বিষয়ে আপনারা কি পদক্ষেপ নিলেন সেই বিষয়েও আমরা জানতে চাই। এবং এই ফ্যাসিবাদ সরকারেরই সেট আপ নিয়ে আপনারা তাদের সচেতনকে নিয়েই যখন আপনারা এই ধরনের কাজগুলো করেন, তখন আমাদের মনে আসলে প্রশ্ন থেকে যায় যে এগুলোকে আসলে দায়ী ব্যক্তিদের নিয়ে বসে বসে মিটিং করে আপনারা আমাদের কাছে আসলে কি রেসপন্সিবিলিটি আপনারা নিচ্ছেন এবং এনশিওর করছেন। তো আমি আজকে এখানেই শেষ করছি। এই পর্যায়ে আমাদের জনাব রাজিবুল বলেন। প্রথমে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে, কিন্তু যে বিষয়ে আমরা একদম জানতাম সেই বিষয়টা আপনারা তুলে ধরেছেন এবং আমরা একটা সংস্কারের আকাঙ্ক্ষার মধ্যে আছি। সংস্কার মানে শুধু ব্যক্তির পরিবর্তন নয়, একটা ব্যবস্থার পরিবর্তন হয়েছে। যে ব্যবস্থায় দুর্নীতি হয়েছে, যে ব্যবস্থায় দুঃশাসন চলেছিল, যে ব্যবস্থায় মানুষের কন্ট্রোল করা হয়েছিল, যে ব্যবস্থায় মানুষের তথ্য প্রবাহের অধিকারটাকে কেড়ে নেওয়া হয়েছিল, সেই ব্যবস্থাটা একটা পরিবর্তন করার ক্ষেত্রে আমরা এই তথ্যগুলো কাজে লাগবে বলে আমি আশা করি। এই জন্য আমরা আমাদের দল বাসদের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। একটা জরুরি কাজ থেকে এসেছিলাম শুধুমাত্র বিষয়ের সমুদ্রে বিবেচনা করে, আমি কোর্টে ছিলাম, সেই কারণে আসলাম যে এটা আমাদের জানা দরকার। এই বিষয়টা কত একটা ডিজাস্টার হয়ে গেল। আমরা তো অর্থনৈতিক হিসাবটা দেখছি, আমরা কি মনস্তাত্ত্বিক হিসাবটা ভালো করেছি? যখন তথ্য প্রবাহ বন্ধ হয়ে যায়, তথ্য প্রবাহ হচ্ছে রক্ত প্রবাহ, শরীরের কোনো একটা অংশের রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলে সেই জায়গাটা যেন প্যারালাইজ হয়ে যায়। সমাজেরও কোনো একটা জায়গায় তথ্য প্রবাহ বন্ধ হলে সেই জায়গাটা প্যারালাইজ হয়ে যায়। মা জানতে পারছে না আপনার ছেলে কোথায়, স্ত্রী জানতে পারছে না স্বামী কোথায় আছে, সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে কোথায় আছে, উদ্বেগের মধ্যে তাদের 24 ঘন্টা কাটতো। কারণ আমরা এত বেশি ডিভাইস নির্ভর হয়েছিলাম যে আমাদের এই যোগাযোগ একটা প্রতিনিয়ত যোগাযোগের বিষয় হয়েছিল। আর যখন মৃত্যুর খবর পাওয়া যাচ্ছিল, যখন অগ্নিসংযোগের খবর পাওয়া যাচ্ছিল, সেই সময় তো মানে বলবো যে অ্যাংজাইটিটা আর অনেক বেড়ে গিয়েছে। এই মনস্তাত্ত্বিক ক্ষতিটার দায় কার? এই ক্ষতি যে হলো তাদের দায়িত্বটা কে নেবে, এটা একটা বিষয়। 2 নম্বর হচ্ছে অর্থনৈতিক ক্ষতিটা চিন্তা করেন। আমরা তো বিনা পয়সায় সরকারের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে কিছু নেই। বাংলাদেশে 12 কোটি মোবাইল ইন্টারনেট ব্যবহার করে, 1 কোটি আমাদের ব্যান্ডউইথ ব্যবহার করে, 13 কোটি জিনিস। সবচেয়ে কম ব্যবহার যদি করে, দিনে 10 টাকা করে ব্যবহার করলো, বছরে 47,450 কোটি টাকা আমরা খরচ করি। এই 47,450 কোটি টাকা আমরা দেই মাত্র 10 টাকা করে পার ডে খরচ করে। এইটার কত শতাংশ ট্যাক্স হিসেবে আসে আর বাকি কত শতাংশ সার্ভিস পাই? আমি তো বিনা পয়সায় নিই। যে জিনিস আমি বিনা পয়সায় নিয়ে নাই সেটা আমার অনুমতি ছাড়া কেন বন্ধ করলে? আচ্ছা বলছে সহিংসতা বাড়বে। 5 তারিখ দুপুরের পর থেকে যখন আমার চালু হয়েছে, তো 6 তারিখ 7 তারিখ কি মোবাইল চালু ছিল? কি মাত্রায় সহিংসতা হয়েছে? বরঞ্চ সহিংসতাকে নিয়ন্ত্রণ করা গেছে এবং কোনো কোনো ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে আমরা মনে করি যে খোরা যুক্তি তুলে এই মোবাইল সার্ভিস বন্ধ করে দেওয়া হয়েছিল, সেই খোরা যুক্তি পরবর্তীতে জনগণ এটাকে বাতিল করে দিয়েছে। ফলে যারা এটা করেছিল তাদেরকে আমরা শাস্তির আওতায় আনতে চাই। আর একটা বিষয় আমরা একটু বলতে চাই যে আমাদের যে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে বা IIG, এইটার কথা বলে কখনো কখনো অনেক বলেছে যে আমাদের ডাটা সেন্টার পুরে শেষ হয়ে গেছে। এই যে একটা মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করলে এই মিথ্যা দায়টা কে নেয়? বলে এটাও সেই সময় মেয়র বলেছিলেন যে আমাদের ডাটা সেন্টার ক্ষতিগ্রস্ত হয়নি। এর আগে যেখান থেকে সার্ভিস প্রোভাইড করা হয় সেখানে আগুন লাগার পরেও আমাদের ইন্টারনেট সার্ভিস বন্ধ হয় না। আর সম্পূর্ণ মিথ্যাচারের উপর ভর করে আমাদেরকে এরকম বিভ্রান্তির মধ্যে রাখা হলো। এটার একটা ব্যবস্থা করা উচিত। ফলে আমরা মনে করি দাবি আপনারা করেছেন দুর্নীতি বন্ধ করার জন্য, দাবি করেছেন টাকা পাচার বন্ধ করার জন্য, দাবি করেছেন যারা দুর্নীতিতে অভিযুক্ত তাদেরকে আবার সরকারের চারপাশে আছে তাদের জায়গা থেকে সরাবার জন্য। আমরা সাথে সাথে মনে করি যে সংস্কারটা সমস্ত জায়গায় করা দরকার এবং সবচেয়ে বেশি ডেলিকেট জায়গায় সংস্কারটা সফিস্টিকেটেড হওয়া দরকার। কারণ এই জায়গার দুর্নীতিটা মানুষ বুঝতে পারে না, কিন্তু এটা সাফার করে সবাই।
বলে এইখানকার সংস্কারটা সবচেয়ে ভালো করে হওয়া দরকার। এখানে সবচেয়ে আমি স্কিল অ্যাবিলিটি এই দুটো যেমন খুব দরকার, তার সঙ্গে অনেস্টিটাও সেরকম মানুষরা যেন এখানে আসে, সেই কথা বলে আপনাদের সমস্ত কিছুর সঙ্গে একদম প্রশ্ন করে আপনাদের ধন্যবাদ ধন্যবাদ। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘিত করবো না। আমি দেখেছি যে সবকিছু হচ্ছে, আমি যে বিষয়টি একটু বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের মধ্যে দেখা গিয়েছে যে এই কমিটি একটা প্রশ্ন উঠেছে, সেই প্রশ্নটির ক্ষেত্রে একটি বিষয় সেটা হচ্ছে ভৌতিক আদেশ এসেছে, যে ভৌতিক আদেশের ভার্বাল কমিউনিকেশনের কারণে সমস্ত ইন্টারনেট ডিসকার্ড হয়েছে। তো এই তদন্ত আমি পূর্বেও দেখেছি, কিছু পদ্ধতি আছে প্রত্যেকটা সিস্টেম লগ জাজমেন্টে আনা, যে আসলে কোন সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সুইচ অফ করেছে এবং কোন ইমেলের মাধ্যমে, কোন বার্তার মাধ্যমে এটা আসলে সংগঠিত হয়েছে। এই সায়েন্টিফিক পদ্ধতিটা যদি মেনটেন করে একটা স্বচ্ছ রিপোর্ট করা হয় তাহলে কিন্তু একটি সুস্পষ্ট ধারণা হবে। এর আগেও দেখা গেছে তদন্ত হয়, তদন্ত রিপোর্ট জনসম্মুখে আসা হয় না। তো যেহেতু এটা একটা সায়েন্টিফিক একটি ইনভেস্টিগেশন, ইন্টারনেট কেন বন্ধ হলো, আমরা জোর দাবি করছি এই সায়েন্টিফিক ইনভেস্টিগেশন উইথ প্রুভেন ল, যারা এই তদন্তের সাথে জড়িত তারা যাতে এটা প্রোভাইড করে, জনসম্মুখে যাতে আসে বিষয়টা আসলে প্রকৃত অর্থ কি। শুধুমাত্র একচকিয়া ভাবে রাজনৈতিক সিদ্ধান্ত না করে যারা এই সেবার সাথে সংশ্লিষ্ট তাদেরও কোনো অন্য উদ্দেশ্য ছিল কিনা এবং তাদের লাইসেন্স আদৌ রাখা দরকার আছে কিনা, তারা লাইসেন্স বাঁচানোর জন্য যদি এটা বন্ধ করে থাকে তাহলে তাদের লাইসেন্সটা এখন রাখা দরকার আছে কিনা সেটাকে আমি বিবেচনা করার জন্য আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। বহির্বিশ্বের কিন্তু সাইবার অ্যাটাকের ব্যাপারে আমরা কিন্তু নিগৃহীত হচ্ছি। স্টেট স্পন্সর হ্যাকিং কিন্তু হতে পারে বাংলাদেশে, যেহেতু আমাদের অনেক রকমের জিও পলিটিক্যাল ইম্পর্টেন্স আছে, সে জায়গাটুকু দেখতে হবে। রাজনৈতিক পুষ্ট যে সকল কর্মকর্তারা আছেন, বিশেষ করে আমাদের অঙ্গরাজ্য 15 বছর ধরে এই যে সেটা স্পেসিফিক কিছু অর্গানাইজেশন সবসময় কাজ পেয়েছে, সবসময় তারা এই ডিজিটাল অটোমেশনের মধ্যে সম্পৃক্ত ছিল। আমাদের পাবলিক ডেটা কেন ভেন্ডর ডিপেন্ডেন্ট, আজকে দেখা গেছে সরকারের যে সকল সংস্থা সবকিছু সুনির্দিষ্ট 6 থেকে 7টি প্রতিষ্ঠান একচেটিয়াভাবে ডিজিটালাইজেশন করেছে, সমস্ত মোবাইল অ্যাপ্লিকেশন করেছে। আমার ডেটাটা আসলে কোথায় ড্রপ হচ্ছে, তাদের রিমোট অ্যাক্সেস আছে কিনা, অবশ্যই অ্যাক্সেস আছে তাদের, সেই বিষয়গুলো কেন উদাসীন আমরা, জনগণের ডেটা এরকম উন্মোচিত কেন, আজকে ডার্ক ওয়েবে আমার সমস্ত প্রকল্পের ইউজারের পাসওয়ার্ডের ডিটেলস পাওয়া যাচ্ছে, সে ব্যাপারে কিন্তু আমাদের তেমন কোনো আমাদের উদ্যোগ নেই, আমরা সেই দিকে যেতে চাই। লাস্ট একটি কথা আমি বলতেই চাই, অবশ্যই অবশ্যই আমার দাবি, যে গুজবের কথা বলে আমাদের ইন্টারনেটে বন্ধ হলো, আমরা আশা করি নতুন সরকার, আমাদের নতুন যে উপদেষ্টা মহোদয় হন, মাননীয় উপদেষ্টা, আপনার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এই গুজবগুলো ফ্যাক্ট চেকের জন্য সরকার একটা প্ল্যাটফর্ম করা দরকার, গ্রহণযোগ্য, যেটা AI ML এর মধ্য দিয়ে যাবে। আপনারাও কিন্তু গুজবের ঊর্ধ্বে নন, আপনাদের নিয়ে ইতোমধ্যে অনেক গুজব এসেছে, সেই গুজবগুলো যদি কেউ প্রমোট করে এবং ছাত্রছাত্রী মারা গিয়েছে, ট্রাক চাপা হয়েছে, মেয়েদেরকে তুলে নেওয়া হয়েছে, নানা রকম গুজব চারদিকে আসতেছে, এবং এই ছাত্রছাত্রীদেরকে উদ্দেশ্য প্রণীত হবে তাদের যে কাজগুলো, সে কাজগুলোকে প্রশ্নবিদ্ধ করার জন্য মানুষের ভারসাম্য রিড করে একটা সাইকোলজিক্যাল ফেক আইডি তৈরি করে করে বিভ্রান্ত করা হচ্ছে। এবং আপনারা দৃশ্যমান কিন্তু অনেকে ভাঙনের কথা বলছে, এই গুজব রোধের জন্য আপনাদের একটা জরুরি গুজব দেওয়া দরকার, নট আপনারা পরবর্তী প্রজন্মের জন্য। সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং এবং স্কুল কলেজে অ্যাওয়ারনেস করার জন্য অনেক রকম প্ল্যাটফর্ম আছে, সেই বিষয়গুলো দেখা দরকার। শেষ প্রসঙ্গ বলতে চাই, উপদেষ্টা মহোদয় ইতিমধ্যে স্টার্টআপ যে ফান্ডিংটা বন্ধ হয়েছে সে ব্যাপারে উদ্যোগ গ্রহণ করেছে, আমি স্বাগত জানাই। তবে এই স্টার্টআপের সাথে কারা জড়িত ছিল, শুধুমাত্র একজন বলল সঙ্গে সঙ্গে একটা ফান্ড উঠে গেল, বিষয়টা সেটা গভীরভাবে তদন্ত করা উচিত। এবং লেজুর ভিত্তিক যে রাজনৈতিক ব্যবসায়ীরা যারা আছে, দীর্ঘদিন ধরে আপনি মেধাবীদেরকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন, সুতরাং মেধাবীদেরকে কাজ করার সুযোগটা করে দেন। অনেক মেধাবী বাংলাদেশে এবং দেশে বিদেশে আছে, আমাদের ইউনিভার্সিটিতে আছে, সেই ইউনিভার্সিটিগুলো ল্যাবগুলোকে কাজে লাগিয়ে আশা করি আমাদের এই স্বপ্নের বাংলাদেশ একদিন সফল হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। উপস্থিত বন্ধুগণ, উপস্থিত সভাপতি এবং অন্যদেরকে আমি প্রথমে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। এখানে নাসির সাহেব আছেন, উনি তো বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ, আসলে ওনার কথা শুনতে পারলে ভালো হতো, কিন্তু সময় টানলে শুনছি না। ওনার সাথে আমি কথা বলে নিয়েছি, আমরা আরো ওনার সাথে কথা বলে জেনে নেব। যাই হোক, আমি খুব সামান্য পয়েন্ট একটা কথা বলি।
প্রথমত আমি ধন্যবাদ জানাই যে এইখানে আমরা একটা নতুন পরিস্থিতিতে আছি, সবাই জানে, ব্যাখ্যা দিলাম। এইখানে আমাদের মৈত্রী সাহেব সহ এখানে যারা উপস্থিত আছেন এক্সপার্টরা, তারা অনেকদিন ধরে এই বিষয়টা সম্পর্কে আমাদের শুধু দেশবাসীকে সচেতন এবং সংগঠিত করে আসছে। এই জন্য ধন্যবাদ জানাই। এবং আজকে এই ডামাডোলের মধ্যে না ঢুকেও তারা তাদের যে মূল নীতি জনস্বার্থ, তার জন্য দুর্নীতি বিরোধী অভিযান এবং এইটাকে উন্মুক্ত করার যে কাজ, সেই কাজটা আজকে করেছেন বলে আমি আবারও আনুষ্ঠানিকভাবে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রথম কথা। দ্বিতীয় কথা, মোবাইল এবং এই যে ইন্টারনেট, আমি আপনাদেরকে একটা মজাও পাইতে পারেন, অন্য ধরনের কথা বলি। গতকাল আমরা প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টার সাথে গিয়েছিলাম কথা বলার জন্য, ওনাদের আমন্ত্রণ। এইটাকে ধরে একজন উপদেষ্টা আমার সাথে কথা বলার চেষ্টা করলেন এবং সম্ভবত উনি অনেকক্ষণ পরে পেলেন। পাওয়ার পর বলে যে ভাই অনেকক্ষণ ধরে চেষ্টা করে পাচ্ছে না। বললাম না, কিসের চেষ্টা করে পাচ্ছে না? মোবাইলেও চেষ্টা করে পাচ্ছে না, হোয়াটসঅ্যাপও পাচ্ছে না। সমস্যা নেই, এইগুলো আপনাদের কথা বলতে হবে। আপনি সমস্যাটাকে আগে বলেন, তারপরে কি কথা বলতে হবে? যে নেটওয়ার্কের সমস্যা আর বলা দরকার আছে? একেবারে গতকালকে কথা নামটা বললাম না, তাই বললাম আমাদের কথা বলতে কোনো দায়িত্ব আছে কেন? ভাই এটা আপনাদেরও ভয় দিয়েছে, আর পরিস্থিতি বলার দরকার নেই। গতকালকে একজন উপদেষ্টার কথা বললাম। তার মানে এইটা দিয়ে যে মানুষ বিগত দিনে প্রতারিত হচ্ছিল, এখন হচ্ছে, কিন্তু পকেটের টাকা যাচ্ছে, এটা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে দেখতে হবে। কেন দেখছেন না? এই প্রশ্নের উত্তর ওনাদের কাছে আমরা চাই। 3 নম্বর, দুর্নীতি তার ভয়াবহতা বলার তো অপেক্ষা রাখে না। এখানে তুলে ধরেছেন, আমি ওই ব্যাখ্যায় যাচ্ছি না। আমি শুধু এই কথা বলতে চাই, কারণ আমাদের প্রতি প্রত্যাশার কথা বলেছেন, এটা আপনাদেরকে একটু বলি। আমরা কিন্তু এই যে আগে যে মুভমেন্টে ছিলাম, আমরা দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের জেহাদ ঘোষণা করে লাগাতার সময়, এবং আমরা জানার জন্য বলি, আমরা ধারণা করেছিলাম ছাত্রদের বিষয়টা দাবিটা মেনে নিলে রক্তক্ষয় দরকার ছিল, ভালো ইলেকশনের দিকে যাওয়া দরকার ছিল। 16 তারিখে আমাদের একটা প্রোগ্রাম ছিল দ্রুত কংগ্রেসের সামনে অবস্থান, এইসব দাবি। 15 তারিখ সকাল পর্যন্ত প্রোগ্রাম আমরা রেখেছিলাম। 16 তারিখে জমায়েতে আমরা ওই প্রোগ্রাম বাদ দিয়ে এই ফ্যাসিলিস্টিক আচরণের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হয়েছে। তারপরে আপনি বুঝে নেবেন আমাদের সংগ্রামটা কি। এখন হয়তো একটু পজ দিতে হয়েছে। এই পজ দেওয়ার পরে আজকে আমরা এখানে এসেছি এই তথ্যটা আরো জানতে। এই দুর্নীতি বিরোধী সংগ্রাম আমার পার্টি, কংগ্রেস পার্টি সহ বামপন্থীরা আমরা অবশ্যই করব, কারণ এইটাকে উচ্ছেদ না করা পর্যন্ত আসলে এই যে টাকা তো লুটপাট করে খেয়ে ফেলছে। যে ভাইয়ের সাথে কথা হচ্ছিল, এই কয়েকদিনে লস কত হয়েছে? $10 বিলিয়ন। আর আমরা লোন কত চেয়েছি? $4.76 বিলিয়ন। তার মানে আজকে ধরেন কোথায় IMF এর কাছ থেকে লুটপাট কোথায় যাচ্ছে, তার উদ্ধার করতে পারলে এই সম্পর্কগুলো ছিল না। এইটা করতে হবে বলে আমি মনে করি। আমি এটা একটু আপনাদের কাছে এই চিন্তাটা করতে বলি, আপনাদের নেতৃবৃন্দের কাছে যে কথাটা বলছেন, কারণ আমি দেখি মহিউদ্দিন সাহেব খুবই গোছালো মানুষ, তথ্যপাত্র খালি বলেন না, তিনি অল ডকুমেন্ট রাখেন। সুতরাং আমরাও ভরসা করে, আর এখানে এক্সপার্ট আছেন, তারা সহায়তা করেন। আমার তো মনে হয় আপনারা ভেবে দেখে একটা ঘোষণা দিতে পারেন, এই যে ওনারা এগ্রি করবে যে আপনারা আজ থেকে 10 দিন বা 15 দিন সময় দেন, একটু দেন, ঠিক আছে, এখনো চেয়ার বুঝতে পারেন, সময় দিন, এখনো পোলাপানটা বসছে, একটু সাব্যস্ত হোক, 10 দিন বা 15 দিন সময় দেন। যদি এর মধ্যে তারা যে দাবিগুলো 10 দফা করেছেন, আমরা একাত্র হয়ে বলছি, যদি তারা এই দুর্নীতির বিরুদ্ধে অভিযান শুরু না করে, আপনারা বলেন বিটিআরসির সামনে দাঁড়িয়ে আপনারা শ্বেতপত্র প্রকাশ করবেন, আমরা আছি আপনাদের পাশে। পরিষ্কার আজকে ঘোষণা দিয়ে দেন, যে সময় দেবেন, তারপর আমাদেরকে ডাকবেন, আমি আছি, রতন ভাই আছে, আমরা আছি আপনাদের কাছে। আর আমি বলছি শুধু এই সেক্টরটা আপনারা ধরেন, আমরা ওভারঅল করছি, তাহলে কিন্তু যে জিনিসটা আপনারা আজকেও বলতে চাইলেন আলোচনা করতে হবে, কিন্তু ওই মিটিং এর সামনে ক্লিয়ার। সুতরাং আমি মনে করি, আমি আশা করব এই শ্বেতপত্র প্রকাশের আগে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা শুধু ঘোষণা দেবেন না, তারা এই দুর্নীতি বিরোধী কার্যক্রম শুরু করবেন। এবং আপনারা যে 10 দফা দাবি করেছেন, এই 10 দফা কিভাবে পূরণ করা যায় সে বিষয়ে দৃশ্যমান কার্যক্রম শুরু করবেন। আমার শেষে দুটি কথা বলি, পরিষ্কার কথা, যদি এখন থেকে এই পুরনোগুলো যেগুলো হয়েছে সেইটাকে আপনি যেটা রিসাবল করতে হবে, যেগুলো বাতিল করতে হবে, এগুলো করে নতুন ধারায় করতে গেলে 3টা কাজ খালি মুখে বললে হবে না। ওনারাও কেউ কেউ বলছেন না, আমি তা বলবো না, এখন যারা আছেন
কিন্তু বাস্তবতা করতে হবে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণ, মানে এই ক্ষেত্রে যারা এক্সপার্ট তাদের অংশগ্রহণ। কারণ এই অংশগ্রহণ কথার কথা, আমি ধরেন যে বিষয়টা জানি না, তো এখানে আমাকে নিয়ে তো খুব একটা লাভ নেই। এই ভাইকে নিতে হবে, এই ভাইকে নিতে হবে, ওই ভাইকে নিতে হবে, যারা এক্সপার্ট আমরা পেছনে থেকে শুনবো, আমরা যুক্তি দেবো। এইখানে জনগণ মানে হচ্ছে যারা জিনিসটা বোঝেন তাদের অংশগ্রহণ নিশ্চিত করে কাজ করে যাবেন বলে আমরা আশা করি। আমার আরেকটা কথা হচ্ছে, এই যে বিভিন্ন কমিটি যে গঠিত হয়েছে ইতিমধ্যে আমরা দেখলাম, আজকেও শুনলাম, এটা হলো হজবরলা কমিটি বলে বা সুযোগ সন্ধানীদের কমিটি, এটা নাম আমরা দিতে পারি নাকি? ভদ্রভাবে দিলে হজবরলা কমিটি, আরেকটা একটু মিডিয়াম খারাপ হবে, মেলা খারাপ শব্দ উচ্চারণ করতে পারি না, এটা আমরা মেলা পারি না, তাই আমরা বলতে পারি সুযোগ সন্ধানকে নিয়ে কমিটি। আমি খুব সফটলি বলি, দয়া করে বাতিল করেন, এক্সপার্টদের সাথে কথা বলে যেটা জনস্বার্থ রক্ষা করা যায় সেই কাজটাই আপনারা করবেন বলে আশা করি। লাস্ট কথা হচ্ছে, দুর্নীতি আমরা অনেকদিন ধরে এটা বলে আসছিলাম। ধরেন রাস্তা হচ্ছে, এইটা দুর্নীতি, 1 নম্বর ইটের জায়গায় 3 নম্বর ইট দিচ্ছে, তবু আমি দেখতে পারি ইট তো দিচ্ছে। কিন্তু আগে জানতাম ওই পানির নিচে যে ড্রেজিং হয় ওটা তো ধরা যায় না, ধরা যায় একটা কাগজ মাপ দিত, এত কিলোমিটার খনন করছি, এত টাকা নিয়ে নিলাম। এখন ছিল কি বলে ওই পানির নিচে দুর্নীতি, এখন হচ্ছে আকাশের দুর্নীতি, তাই না? যে আলোচনা করতেছেন, এটা তো বাতাস বেচা পয়সা, আলটিমেটলি তো বাতাস বেচা, তাই তো? তাহলে এই বাতাস বেচা দুর্নীতি তো আমরা বুঝবো না, পানির দুর্নীতিও বুঝতে পারি না, উপরের দুর্নীতিও বুঝতে পারি না। সুতরাং এইটা যাতে করে আমরা বুঝতে পারি এবং এর বিরুদ্ধে অবস্থান নিতে পারি, সেইটা স্বচ্ছতা করেন আমাদের কাছে, যাতে করে কেউ খালি কাগজে কলমে একটা প্রজেক্টের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে যাতে নিতে না পারে সেই ব্যবস্থা করেন। আর এই ব্যবস্থা করার একটা বড় পূর্ব শর্ত হতে পারে, এইবারে যে ক্ষতিগুলো হলো এই ক্ষতিপূরণ আদায়ের জন্য একটা কমিটি করেন, নাকি? একটা কমিটি করেন, যদি আপনারা না করেন দরকার হলে মামলা করেন, কমিটি করে যেভাবে যারা এটা করেছে দায়িত্বপ্রাপ্ত ছিল তাদের কাছে আদায় করতে পারি এবং জনগণের স্বার্থে যাতে এই খরচটা করতে পারি, এই কাজগুলো করেন। তাহলে আপনি যদি একবার জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে পারেন, এই কাজগুলো করতে পারেন, ভবিষ্যতে কিন্তু একটু খুশি হবে। যাই হোক, এই কথাটুকু বলে আমার আয়োজকদেরকে ধন্যবাদ জানাই, আমাদের কথা শেষ করছি। আসলে আমরা দুইজন একটা প্রোগ্রাম থেকে এসেছি, শুধুমাত্র এটা জানার জন্য আপনার অনুমতি দিলে একটু যাই। আমি ভাইয়ের কাছে সরি প্রকাশ করছি এবং আমরা জেনে নেবো, কারণ উনি একজন এক্সপার্ট মানুষ, প্রতিনিধি কমিশনে ছিলেন, জানি আমরা জেনে নিই আমাদের যা যা কাজ করবো। আর এই অনুরোধটুকু জানাই, আপনারা যে কোনো সময় তথ্যপাত্র বাসদ অফিস কাছে, সিপিপি অফিস পুরনো পল্টন, আপনারা আমাদের কাছে তথ্যপাত্র দেবেন, যা যা কথা বলতে আমরা বলবো, নির্ভয়ে নিশ্চিত থাকেন। আপনারা যেটা বলতে বলবেন, একটু তথ্য যাচাই করে অবশ্যই আমরা কথা বলবো। এখন কিন্তু হাইয়েস্ট টাইম, সময়ের সদ্ব্যবহার আমাদের। ধন্যবাদ সবাই।